প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো বাবা, আমরা দীর্ঘদিন ক্লাসের বাইরে ছিলাম। আজকে থেকে আবার আমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে? যদি শোনা যায় বা দেখা যায়, যদি সব কিছু পরিষ্কার থাকে, তাহলে একটু কমেন্টে জানাও, ঠিক আছে? আমরা ক্লাস শুরু করব। হুমায়রা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তাসনিম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তাজরিন নাহারি আইডি থেকে সালাম দিয়েছো বাবা, ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণী সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালোই ছিলে, কেমন তাই না, বলো? আচ্ছা, সিরাজুল ইসলাম স্যার কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন। হ্যাঁ, আছি বাবা, ভালো আছি, আসলে সত্যি ভালো আছি। আদাব দিয়েছে বাবা সামিয়া, আদাব। আচ্ছা, অনেকেই আদাব দিয়েছো, সালাম দিয়েছো, নমস্কার। আমার পক্ষ থেকেও তোমাদের আদাব, নমস্কার এবং সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, সব ঠিক আছে স্যার, ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, সব ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ বাবা। তো ক্লাসে একটু উপস্থিতি কম কেন? ক্লাস করতে আর ইচ্ছা করছে না? এমনি তো অনেক দিন আমরা ক্লাস করিনি, তাহলে তো ক্লাসে উপস্থিত থাকা উচিত ছিল, তাই না? অনেক দিন পর, হ্যাঁ ঠিক আছে, অনেক দিন পর। আচ্ছা, আদাব দিয়েছো। আচ্ছা, আদাব, ঠিক আছে স্যার। সব কিছু পরিষ্কার, সব কিছু শোনা এবং বোঝা যাচ্ছে। আপনি ক্লাস শুরু করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ক্লাস শুরু করি। আসলে দেখো, এই যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণে, মানে ব্যাকরণের যে অংশ, এই ব্যাকরণের যে টপিকগুলো আছে তার মধ্যে প্রথমেই আছে উচ্চারণ, এবং উচ্চারণটাই আমরা সবার শেষে করছি, তাই না? এর পেছনে কারণ হচ্ছে, দেখো, উচ্চারণ কিছু কিছু বেছে আমার হয়েছিল, কারণ আমাদের কিন্তু, মানে আমার লাইফে প্রথম যে আসলে নভেম্বরে ব্যাচ শুরু করে, ঠিক আছে, নভেম্বর পার করে 1 বছর ধরে আমরা শুধু একটা ইয়ার পড়ছি। আসলে পরিস্থিতি খারাপ, আমি এমনি একটু স্লো যাচ্ছিলাম। এর পেছনে কারণই হচ্ছে যে তোমাদের যদি কোনোভাবে একটু পড়ানো যায়। তো হ্যাঁ, পড়াচ্ছে, অনেকে পড়াচ্ছে চুরি করে করে। আমি চুরি করে পড়াতে পারবো না, বুঝতে পেরেছো? আসলে চুরি করে পড়ানো আমার পক্ষে সম্ভব হবে না। তো এভাবে পড়তে হবে, উপায় নাই। তো আপাতত আমরা এভাবে কোর্সটা শেষ করি, এবং যদি কোনো সমস্যা থাকে আমাদের, এই সমস্যাগুলো নিয়ে আমরা অফলাইনে আলোচনা করতে পারবো। বুঝতে পেরেছো? সমস্যা নাই, থাকবে সেরকম, কারণ বাংলা মাদ্রাসার যে কমিটমেন্ট থাকে এরকমই। আর আমি তার আগে একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে, যে দেখো, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু পরে ভর্তি হয়েছে, এবং ভর্তি হওয়ার সময় কিন্তু আমার অফিস থেকে বলে দেওয়ার কথা যে পড়া কিন্তু অনেক দূরে এগিয়ে এসেছে, ঠিক আছে? তো যারা পরে ভর্তি হয়েছে তাদের জন্য আলাদা একটা গ্রুপ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তোমরা ওই ক্লাসগুলো আসলে নিয়মিত করনি, অনেকেই মনে হয় করনি। আর করলেও তোমাদের কমেন্টগুলো দেখিনি, আমি কিছুই বলিনি, চুপচাপ যে তোমরা যা করো করো। কিন্তু আমার কাজ আমি ঠিকই করছি, কারণ ওইখানে আবার নতুন করে ক্লাস নেওয়ার মতো সময় আমার নাই, কারণ একই ক্লাস আমি এই গ্রুপে যেগুলো নিচ্ছি সেই ক্লাসগুলোই কিন্তু ওই গ্রুপে দেয়া আছে, বুঝছো? বরং এই গ্রুপে আরও বেশি অহেতুক কথাবার্তা, এই যে যেমন এখন কথাবার্তা বলছে, এগুলোর তো কোনো দাম নাই, অহেতুক কথা, এই কথাগুলো বরং ওই গ্রুপে নাই। এগুলো আরও কেটে কুটে দেওয়া হয়েছে ওইখানে, তাই না? কিন্তু নতুন করে যে কিছু বাদ দেওয়া হয়েছে বা ইয়ে করা হয়েছে তা না, একেবারে হুবহু ক্লাস কিন্তু ওই গ্রুপে দেওয়া আছে। তো এই ক্লাসগুলো তোমরা কেন করোনি বুঝলাম না। ক্লাসগুলো করা উচিত ছিল, বসে থেকো না যে পরে আবার এখানেই ওইভাবে হবে। ঠিক আছে, লাইভ ক্লাস আমি কিন্তু নতুন করে আলাদা আলাদা গ্রুপে নিতে পারবো না, বুঝতে পেরেছো? কারণ সমস্যা হয় এখানে, বিভিন্ন ধরনের সমস্যা। দেখো, আরও ব্যাচ থাকে, ঠিক আছে, বিশেষ করে আরও ইয়ার আছে, আরও কয়েকটা ইয়ার, যেমন অ্যাডমিশন আছে, ফার্স্ট ইয়ার আছে, তাই না? স্কুল লেভেলে নবমের একটা ব্যাচ পড়াই, দশমের একটা ব্যাচ পড়াই, ঠিক আছে? তো এইগুলোকেও আমার দেখতে হয়, ঠিক আছে? আবার সবচেয়ে বড় কথা, যে এই যে মোবাইলের মাধ্যমে ক্লাস নেয়, আসলে পরপর ক্লাস নেওয়া কিন্তু হয়ে ওঠে না, ঠিক আছে? আসলে পারমিট করে না মোবাইল, ঠিক আছে? তো এখন এভাবেই আমাদের করতে হবে, তাহলে ক্লাসগুলো তোমাদের করা উচিত ছিল। তো আমি কয়েকটা ফোন পেয়েছি, ঠিক আছে, একটা না একাধিক, আমি নাম বলছি না আসলে। তো অনেকেই নাকি ক্লাস বুঝতে পারছো না। আসলে ক্লাস বুঝতে পারারও একটা কৌশল লাগবে তো, তাই না? কৌশল লাগবে এইটাই, যে দেখো, এই যে হুমায়রাকে মনে হয় আমার ইয়েতে মডারেটর করা আছে। তো মানে এই নোটগুলো শেয়ার করছে, বা শ্রাবণী অনেক সময় নোটগুলো শেয়ার করেছো। তো এই যে নোটগুলো যেগুলো শেয়ার করেছে, এই নোটগুলো কি তোমরা একটু সংগ্রহ করে নিতে পারো নি? নোটগুলো সংগ্রহ করে নিলে তো বোঝা যায় যে একটা টপিক শুরু হলে অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু হচ্ছে, তাহলে যে ক্লাসগুলো দেয়া আছে ওইখান থেকে তো ক্লাসগুলো করতে পারো, তাই না?
যেমন আমি যদি বলি যে তুমি প্রকৃতি প্রত্যয়ে ক্লাস করবে, তো এখন তুমি আগামাথা কিছু নাই, শুরু থেকে নাই, হঠাৎ করে একটা ক্লাস করলে তুমি কিচ্ছু বুঝবে না, এটা স্বাভাবিক। তোমার জন্য কষ্ট হবে, এটা স্বাভাবিক, তাই না বলো? তাই প্রকৃতি প্রত্যয়ে ক্লাস শুরুর সময় শুরুর ক্লাসটা কোনটা, ঠিক আছে, ওই নোটের দিকে তাকালে কিন্তু তুমি বুঝতে পারো, তাই না বলো? তাহলে ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো না করো তুমি বুঝবে না। বা ব্যাকরণিক শব্দশ্রেণী পড়েছি আমরা, বাক্যতত্ত্ব পড়েছি আমরা, তাই না বলো? বা বানান বা দেখো এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো তো ধারাবাহিক ক্লাস হয়েছে, তাই না? এখন তুমি যদি মাঝখান নিয়ে টানাটানি করো তাহলে তুমি কিছু বুঝবে না, এটাই স্বাভাবিক। তোমাকে কিন্তু আগে বুঝতে হবে যে একটা টপিক যখন শুরু হবে, কথার কথা ব্যাকরণিক শব্দশ্রেণী এই ক্লাসগুলো দেয়া আছে ওইখানে। তো ব্যাকরণিক শব্দশ্রেণী এই ক্লাসটা যখন গ্রুপে দেয়া আছে, তুমি করার সময় আসলে কোন ক্লাসটা আগে প্রথমে করবে। আমি একটু দুঃখিত বাবা, যারা প্রথমে মানে পরে ভর্তি হয়েছে তাদের জন্য বলছি, তোমরা একটু ধারাবাহিকভাবে ক্লাসটা না করলে তো বুঝতে পারবে না তোমরা। বুঝতে পেরেছো? ধারাবাহিকভাবে ক্লাসটা করলে আমার মনে হয় তোমাদের কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না, ঠিক আছে? আচ্ছা, তারপরেও আমার মনে হয় আমি তোমাদের যদি কারো সমস্যা হয় তোমরা ফোন দিয়ে আমার কাছে একটু শুনে নিও, বা আমাকে ফোন দিও যদি সম্ভব হয়। আমি একজন দুইজন একা দেখালে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিব যে তোমরা কোন কোন ক্লাসগুলো মানে কিসের পর করবে তোমরা, হ্যাঁ ঠিক আছে? এভাবে একটু করে নিও, তাহলে তোমাদের অসুবিধা হওয়ার কথা না। তারপরেও সমস্যা হলে আমাকে ফোন দেবে, যে কোনো সমস্যায় আমাকে ফোন দেবে, ঠিক আছে? বুঝতে পারছি না বা বুঝতে পারছো না, ঠিক আছে? বুঝতে পারার জন্যে আসলে কোথা থেকে শুরু করলে আমি বুঝতে পারবো, ঠিক আছে, সেই শুরুটা আগে আমাকে ধরতে হবে, তারপর পর্যায়ক্রমে ক্লাসগুলো করতে হবে, তাহলে বুঝতে পারবে, তাছাড়া পারবে না, ঠিক আছে? তো মাঝামাঝি থেকে বা শেষ থেকে ক্লাস শুরু করলে হবে না, যে কোনো জায়গা থেকে ক্লাস শুরু করলে হবে না, ঠিক আছে? তারিখ অনুযায়ী পর্যায়ক্রমিক ক্লাসগুলো করতে থাকো, দেখো তুমি পরিষ্কার বুঝতে পারবে। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, কারণ আমি কোথাও কোনো অংশে কোনোভাবে কিন্তু তোমাদের আসলে কম করিনি, ঠিক আছে? তো আচ্ছা, যাক, আমার কথা শেষ। তো এখন আমি বলি যে আমাদের একটা দ্বিতীয় বাংলা দ্বিতীয় পত্রে এসে একটা ব্যাকরণিক অপশন কিন্তু বাকি আছে, যেটা হচ্ছে উচ্চারণ। তাও কোনো কোনো ব্যাচে কিন্তু বাকি নাই, এটা কিন্তু শেষ হয়েছে এবং পূর্ণাঙ্গ রূপেই শেষ হয়েছে। এবং আমার স্পষ্ট মনে আছে যে আমি মনে হয় পরীক্ষাও নিয়েছি উচ্চারণের ওপর, ঠিক আছে? সেই মার্চে যখন বন্ধ হলো তার ওই সময়টা, ঠিক আছে? তো তো আমার মনে আছে আসলে। তো দেখ, তোমাদের জন্য আবার এটা হচ্ছে, তোমরা আবার দেখো, যারা নতুন তাদের জন্য কোনো অংশে ফাঁকি হবে না, সুন্দরভাবে আমি নেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় তোমরা বুঝতেও পারবে, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর একেবারে সমস্যা হলে অবশ্যই তোমরা ফোনে জানাবে, প্রয়োজনে আমি তোমাদের ডেকে নিয়ে দেখাবো, ঠিক আছে? সবাইকে দেখানো যাবে না, হয়তো একজন একজন দুইজন এরকমভাবে দেখানো যেতে পারে, আমি ফাঁকা থাকা সাপেক্ষে অবশ্যই দেখাবো। আর আমি বলছি যে অফলাইনে যদি একটু সুযোগ পাই তোমাদের অবশ্যই সমস্যাগুলো সমাধান করব, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমার যতটুকু জানা আছে আমি চেষ্টা করব, আমি বারবার বলছি এই কথাগুলো একটু বলি, আর হয়তো এভাবে বলা হবে না আমাদের কথা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদের রপ্ত করতে হবে। বাবা দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু হবেই, হ্যাঁ তোমাদের পরীক্ষা হবে, অতএব ভালোভাবে পড়াশোনা করো। আর বাংলাও একটা বিষয়, দেখো এখানে একটু নাম্বার পেতে হবে, ঠিক আছে? শিখবো তো অবশ্যই, সেই সঙ্গে যেন পরীক্ষায় ভালো করি সেই জিনিসটা কিন্তু আমাদের থাকবেই, ঠিক আছে? না না হলে হবে না কিন্তু, ঠিক আছে? তো তাই বাংলায় ভালো করতে গেলে আমাদের এই ব্যাকরণিক এই যে 30 ব্যাকরণের যে 30 নাম্বার, এই অংশটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। তাই এই 30-এ কোনোভাবেও যেন কোনো নাম্বার আমার কাটা না যায়, সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। কেননা আমি বারবার বলেছি, নির্মিত অংশে অর্থাৎ রিটেন অংশে কিন্তু লিখিত অংশে তোমাদের নাম্বার একটু হলেও কম আসে অনেক সময়, ঠিক আছে? তাই এইটা দিয়ে কিন্তু কাভার করতে হবে আমাদের, ঠিক আছে? তো তাই এই ব্যাকরণের 30 আমাদের পেতেই হবে, ওইগুলো ইনশাল্লাহ ভালো করব আমরা, ঠিক আছে? তো আর কেউ কেউ মনে হয় অংশগ্রহণ করলে, যেমন মহিলা কলেজ বলো বা বরেন্দ্র কলেজ, মনে হয় তোমরা অংশগ্রহণ করেছো পরীক্ষায়, বা রাজশাহী কলেজ মনে হয় অংশগ্রহণ করেছো। তোমরা কি আসলে পেরেছো কি পারোনি, আসলে যোগাযোগ মনে হয় তেমন হয়নি। আমি মনে হয় একবার কাকে জানি ফোন দিলাম, স্বর্ণকে, তুমি মনে হয় বললে যে না পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, পরীক্ষাগুলো কেমন দিয়েছে আমি জানি না, তোমরা খাতা টাতা তোমাদের দেখানো হয়েছে কিনা বা তোমাদের রেজাল্ট দেওয়া হয়েছে কিনা, আসলে সামনাসামনি হচ্ছে না, ওই জন্য আমি বুঝতেও পারছি না কেমন পেরেছো কিনা। যারা পরীক্ষা অংশগ্রহণ করেছো একটু কমেন্টে জানিও তো বাবা, তোমাদের কমেন্ট আজকে দেখবো, আজকে একটু কথাই হোক, হ্যাঁ? মন খারাপ করো না, একটু কথা হোক আজকে, ঠিক আছে? তো পেরেছো কিনা একটু একটু বলবে, ঠিক আছে? তো তারপর আমাদের পরিকল্পনা নিয়ে আমরা বলবো, ঠিক আছে? একটু কমেন্টে জানাও তো দেখি আসলে কেমন। আচ্ছা, উচ্চারণ শেষ হয়েছে ভালোভাবে, হ্যাঁ। আচ্ছা, হয়েছে, কিছু কিছু বেছে উচ্চারণ হয়েছে, হ্যাঁ এটা সত্যি। কারো কোনো কথা আছে? শেষ হয়েছিল, আচ্ছা শিফা, সুন্দর লিখেছো, সে ভালোভাবে শেষ হয়েছিল, ওই জিনিসগুলো আবার পড়বো, কারণ অনেকে পরে ভর্তি হয়েছে তো। অনলাইনে পড়াবেন?
রিটেন অংশ অলরেডি আমি পড়িয়েছি। আচ্ছা বলো তো, আমি রিটেন অংশে এসে পড়িয়েছি কি, দেখো পারিভাষিক শব্দ এটা কিন্তু আসলে মুখস্থ নির্ভর, সত্যি কথা যেটা। ঠিক আছে, এরপরে এসে যে অপশানগুলো, যেমন দেখো বৈদ্যুতিক চিঠি কিভাবে লিখতে হয়, তাই না বলো? তো আবেদনপত্র বা ব্যক্তিগত পত্র কিভাবে লিখতে হয়, ঠিক আছে, তারপর প্রতিবেদন কিভাবে লিখতে হয়, ঠিক আছে, ভাষণ কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো কিন্তু দেখিয়েছি। কিছু অংশ বাকি আছে, হয়তো খুদে গল্প লিখন, ঠিক আছে, এখানে আহামরি কোনো নিয়ম আছে তা না। তারপরে এগুলো নিয়ে আলোচনা করা যাবে। আর হয়তো সংলাপ অর্থাৎ ডায়ালগ যেটা, তাই না বলো, এই জিনিসটা বাকি আছে, আর প্রবন্ধ রচনা। তো যাই হোক, আচ্ছা জমিয়ে পরীক্ষা দিছি স্যার, থ্যাংক ইউ, খুশি, খুশি হলাম তাহলে, খুশি হলাম, ভালো করেছো, ঠিক আছে। রেজাল্ট দিয়েছে, হয়ে গেছে তো, আচ্ছা পড়া হয়ে গেছে, হ্যাঁ পড়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি তোমরা বিদায় নিতে চাচ্ছ? যদি চাও আমার আপত্তি নাই। উচ্চারণ শেষ হয়েছে, ভালো, ঠিক আছে। আচ্ছা, কোন গ্রুপের লিঙ্ক নিবা? আমি নতুন তাই এক্সাম দিতে পারিনি। আচ্ছা, তোমাদের পূর্ণাঙ্গ পরীক্ষা হবে আমি বলেছি, শোনো আমার একটা কমিটমেন্ট থাকে কিন্তু, ঠিক আছে। পরীক্ষা হবে, যখনই হোক তোমাদের পরীক্ষা হবে। অফলাইনে আমি দেখো অনলাইনে যেভাবে চলছে চলুক, অফলাইনে অবশ্যই। আবার দেখো, যারা ফার্স্ট ইয়ারে আমার কাছে পড়েছো তোমরা দেখেছো যে পরীক্ষা নিতে নিতেই আসলে আমরা একটু ঝামেলায় পড়লাম। তো অ্যাকচুয়ালি যখন আমার কোর্সটা পুরোপুরি কমপ্লিট হয় তখন পরিপূর্ণরূপে তোমার পরীক্ষা হয়, পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা নিয়ে একেবারে মডেল টেস্ট দিয়ে তোমাকে পরিপূর্ণরূপে একটা ধারণা দিয়ে তারপর এখান থেকে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ পরিপূর্ণ তোমাকে প্রস্তুত করে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। এভাবে পড়ানো হয় বাংলা মঞ্জুষায়। তো যাই হোক, সেকেন্ড ইয়ারও ওরকম হবে। এখন যদি ওরকম সুযোগ না থাকে তাহলে তো অনলাইনে দিতে হবে। এখন তোমাদের যে পরীক্ষা প্রশ্নগুলো দিলাম, তোমরা একটু পরীক্ষা দেওয়া প্রশ্নগুলো একটু জমা দিতে পারতা। মাঝখানে একটু ঝামেলায় ছিলাম, হয়তো কিছু কিছু খাতা হয়তো এটা অস্বীকার করার কোনো কারণ নেই, কিছু কিছু খাতা আমার দেখা সম্ভব হয়ে ওঠেনি, বুঝছো। কলেজেরই টিচার, কোনো না কোনো টিচার অবশ্যই, এবং অভিজ্ঞ টিচারই দিয়েছি, দু একজন, দু একটা জায়গায় প্রবলেম হয়েছে আমি শুনেছি। কিছু কিছু মুহূর্তে আমার সমস্যা হয়ে যায় বাবা, সত্যি। আমি আমি একেবারে ফ্র্যাঙ্কলি বলি, কে কি মনে করলো এটা আমার দেখার বিষয় না। কিছু কিছু সময় কিন্তু আমার সমস্যা হয়ে যায়, ঠিক আছে, সময়ের অভাব হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসগুলো দেখা আমার জন্য মুশকিল হয় কিছু কিছু সময়। তো যাই হোক, তারপরেও তোমাদের পরীক্ষাগুলো দেওয়া উচিত ছিল এবং খাতাগুলো জমা দেওয়া উচিত ছিল, বুঝতে পেরেছো? দেওয়া উচিত ছিল কিন্তু। তো তোমরা অনেকেই খাতাগুলো জমা দেওনি। আচ্ছা স্যার, সংলাপ নিয়ে একদিন একটু আলোচনা করেন। হ্যাঁ অবশ্যই, না যেই জিনিসগুলো হয়নি অবশ্যই হবে। সংলাপ নিয়েও কথা হবে, খুদে গল্প লিখন এটা নিয়েও কথা হবে, প্রবন্ধ রচনায় এটা নিয়েও কথা হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দিয়ে শুরু করতাম, কিন্তু বিভিন্ন গাইডে দেখলাম হঠাৎ করে শুরু করে হঠাৎ করে শেষ করেছে। শুভেচ্ছা বা বিদায় কি দেওয়া লাগে না? না লাগে, অনেক কিছুই লাগে। ইংরেজির আলোকে গত অনলাইন পরীক্ষা দিয়েছি, খাতা অফিসে দিয়ে আসবো, কিন্তু সংশয় থেকে গেছে। আচ্ছা, সংশয় একটু থাকবেই, সরাসরি আমরা কথাবার্তা বলতে পারছি না, কথোপকথনের মাধ্যমে কিন্তু আসলে আমাদের সমস্যাগুলো দূর করলে ভালো হয়। আচ্ছা স্যার, আমি পরে ভর্তি হয়েছি, অনেকগুলো ক্লাসই মিস হয়েছে, ওই ক্লাসগুলো নাকি নিউ একটা গ্রুপে দিয়েছেন, ওই গ্রুপের লিঙ্কটা। আচ্ছা, এটা সবসময় অফিস মেনটেন করে, তুমি একটু ওদের সঙ্গে কথা বলে নিও, আর অফিসের নাম্বারটা কাছে রেখো। আর নোটপাতিগুলো তোমরা সংগ্রহ করেছো কিনা করো, নোট টোট বিষয় না, আমার ক্লাস খাতাটা কাছে রেখো, খুব ভালো হবে। আর তোমরা যারা মানে নোট করেছো, মানে ক্লাস খাতা আমার ক্লাসগুলো যারা তুলেছো, যেমন হুমায়রা থেকে শুরু করে, হুমায়রা যে পোস্টগুলো দিয়েছো প্রায় কিছু কিছু জায়গায় দেখেছি ভুল আছে, কিন্তু ভুল তুলেছো মনে হয়। আচ্ছা, পরীক্ষার জন্য আপনার বাংলা পরীক্ষা দিতে অক্ষম হয়েছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, হবে, সমস্যা নেই। ঠিক আছে স্যার, প্লিজ নিউ গ্রুপের লিঙ্কটা দিয়েন। না সবাই তো নিউ গ্রুপের লিঙ্ক পাবে না, একই ক্লাস করে করে কী করবে? তো দেখ, অনেক কথা বললাম, আর কোনো কথা নাই। তো আমার একটা পরিকল্পনার কথা বলি তোমাদের, অবশ্যই একটা কথা বলে নিই। দেখো, তোমাদের যে সাজেশনের কথা বলেছি, সাজেশন কোনো বিষয় না, সাজেশন হচ্ছে দেখো মানে আসলে জুয়া খেলার মতো, ঠিক আছে। আমরা আইডিয়া করি এইবার হয়তো এই জিনিসগুলো আসতে পারে, তো আসলে অভিজ্ঞতার আলোকে তো দেখা যায় পরীক্ষায় সাধারণত আসে এগুলা। তো সেই সূত্র অনুযায়ী সাজেশন বের করা হয়। এটা 6 সাল থেকে বের হচ্ছে, তো মোটামুটি আসে, কোনোবার খুব খুব বেশি প্রবলেম হয়নি। তো আমার মনে হয় তোমাদেরও পরীক্ষায় আসতে পারে, ওর মধ্যে মনে হয় আসবে। তো তোমরা একটু সাজেশনটা সংগ্রহ করতে পারো, একটু দেখতে পারো, তাহলে প্রশ্নের আঙ্গিকগুলো কি, ঠিক আছে, না হলেও যেভাবে পারো রপ্ত করে তোমরা পরীক্ষা দিতে পারো।
তো এখন আমি কথা বলি, আমাদের একটা মাত্র অপশান বাকি আছে, যেটা হচ্ছে উচ্চারণ। হ্যাঁ, এই উচ্চারণের সাথে আমাদের সংলাপ এবং ক্ষুদে গল্প লিখন আর প্রবন্ধ রচনা। তো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো যে সময় লাগবে অবশ্যই, তবে খুব বেশি যে সময় লাগবে তা না। আমার মনে হয় আমাদের এই জানুয়ারির মধ্যে হয়ে যাবে। তাহলে জানুয়ারির মধ্যে হয়ে যদি যায়, তাহলে কি তোমরা বাংলা থেকে ডিটাচড হতে চাচ্ছ? অ্যাকচুয়ালি বাংলাটাকে কি অফ করে দিয়ে, ঠিক আছে, অন্যান্য বিষয়ের দিকে জোর দিবে, নাকি বাংলাটা একটু চর্চা করতে থাকবে, সেটা তোমাদের বিষয়। এখন প্রথম পত্রের বিষয়গুলো তোমরা কি আদৌ পড়ছো কিনা বা কি অবস্থা আমি জানি না। তো অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু নভেম্বর থেকে অ্যাকচুয়ালি তোমাদের একটা বাবা কিছু মনে নিও না, একেবারে আমি অত্যন্ত বিনীতভাবে তোমাদের বলছি, তোমরা কেউ কিছু মনে নিও না। প্রত্যেকবারই কিন্তু নভেম্বরে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি এই যে টেস্ট প্রিপারেশান শুরু হয়, এবং তার পরবর্তীতে এসে দেখো অ্যাকচুয়ালি ফাইনাল প্রিপারেশান শুরু হয়। তো আসলে এইবার তো সেই সুযোগ নাই। তাই আমি বলছি যে তোমাদের পরীক্ষা হয়তো জুলাই আগস্ট এরকম আসতে পারে, আমি জানি না কারণ কোথায় কি হবে, কিভাবে হবে, সংক্ষিপ্ত সিলেবাসও হতে পারে, কি হবে অ্যাকচুয়ালি যারা নীতি নির্ধারক আছেন তারা এই সিদ্ধান্ত নেবেন বিষয়গুলো নিয়ে। কিন্তু সিলেবাস কতটুকু সংক্ষিপ্ত হবে, এখন কিভাবে করা হবে, আদৌ হবে কি না, কী অবস্থা, সেই অনুযায়ী তো আমরা বসে থাকতে পারি না। আমাদের মনে হয় আমাদের পড়াটাকে এগিয়ে নেওয়া উচিত। তাহলে সেই অর্থে যদি তোমরা চর্চা করতে চাও, তাহলে মানে চর্চা করতে পারো। তাহলে আমরা মানে ফাইনাল প্রিপারেশনের দিকে এগোতে পারি এইভাবে। দেখো, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে, ঠিক আছে, অর্থাৎ আমার বাংলা পুরো বিষয়টাকে নিয়ে। তাহলে আমাদের যে বিষয়গুলো হয়তো আমাদের কেমন মনে আছে আমি জানি না, ঠিক আছে, অনেকেই হয়তো তোমরা প্রথম পত্র পড়োনি। তো আসলে কিছু কিছু বিষয়ে আমরা ক্লাস করতে পারি, ঠিক আছে, এর একটা রুটিন থাকে, সেই অনুযায়ী হয়তো একদিন প্রথম পত্র ক্লাস হলো, পরীক্ষা হলো, একদিন দ্বিতীয় পত্র ক্লাস হলো, পরীক্ষা হলো। এইভাবে অ্যাকচুয়ালি মূল মূল বিষয়গুলো নিয়ে এবং পরীক্ষার আদলে কোন কোন জিনিসগুলো আসে, ঠিক অত বিস্তারিত আর পড়ার কোনো সুযোগ নাই কিন্তু আমাদের, এবং আমরা পাবোও না। তাহলে এইভাবে কিন্তু আমাদের আসলে সেই প্রস্তুতিটা নিতে পারি, আমরা ফাইনালের আদলে প্রস্তুতি নিতে পারি, একেবারে এটাকে বন্ধ না করে। এই জন্য বলছি যে না, অনেকেই করে, তো সেই অর্থে বলছি যে আমার প্রিপারেশান, আমি বলি তোমাদের যে ফেব্রুয়ারি থেকে কিন্তু আসলে প্রিপারেশন বেশ শুরু হবে। এসএসসি ফাইনাল প্রিপারেশন বেশ শুরু হবে। তো এটা ফেব্রুয়ারি থেকে শুরু হবে, ফার্স্ট উইক থেকে শুরু হবে, এবং তোমাদের পরীক্ষা শুরুর আগ পর্যন্ত কিন্তু এই বিষয়টা চর্চা হতে থাকে। তো আমার মনে হয় যদি তোমরা বাংলাটা করতে চাও তাহলে করতে পারো, বিশেষ করে যারা আর্টস কমার্সের আছো। দেখো, যারা সায়েন্সের আছো তারা হয়তো অন্যান্য বিষয়ের দিকে গুরুত্ব দেবে, কিন্তু একটা কথা মাথায় রেখো যে বাংলাকেও একটু চর্চা করতে থেকো, না হলে তোমাদের সমস্যা হবে, সমস্যা হতে পারে, আমি তাই বলছি। তো বিশেষ করে যারা আর্টস কমার্সের আছো তারা একটু তোমরা কমেন্টে লিখো। তো কমেন্টে লিখবে এই জন্যেই যে আমি একটু দেখতে চাই কারা কারা আছো, ঠিক আছে। তো তাদের জন্য আসলে বাংলাটা বেশি চর্চা করা খুব মানে প্রয়োজন মনে করি আমি, ঠিক আছে। আর যারা সায়েন্সে আছো তাদের যে প্রয়োজন নাই তাও বলছি না, তোমরা করতে পারো, ঠিক আছে। অর্থাৎ আমরা ফেব্রুয়ারি থেকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র প্রথম থেকে শেষ পর্যন্ত বা শেষ থেকে প্রথম পর্যন্ত যে কোনো ভাবে হতে পারে, রুটিন করে রুটিন অনুযায়ী কিন্তু আমাদের একদিন ক্লাস একদিন পরীক্ষা এইভাবে এগোতে থাকবো, ঠিক আছে। তো এবং পরীক্ষাগুলো আমার মনে হয় আমরা দিতে পারবো, আমাদের অফলাইনে দিতে পারবো। আমি ওই রকমই একটু আভাস পেয়েছি, আমার মনে হয় ওই রকম হতে পারে। আর এখন ইয়েটাও বড় হয়েছে, আমরা যদি এক বেঞ্চে একজন করে বসি তাহলে আমরা পরীক্ষা দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো তোমাদের ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে প্রিপারেশন ব্যাচ শুরু হবে। যদি কেউ করতে আগ্রহী হও, যদি বাংলাটাকে চর্চা করতে থাকো তাহলে করতে পারো, ঠিক আছে। তো তো এটা কিভাবে হবে, যদি তোমরা আগ্রহী হও তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে তোমাদের সঙ্গে। তার মানে আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে প্রিপারেশনের জন্য প্রিপারেশনটা শুরু করব, ঠিক আছে। তো আর আমি তার মানে যে তোমাদের একেবারে ছেড়ে দিচ্ছি, যারা করছো না তাদের যে ছেড়ে দিচ্ছি তা না। এই যে জানুয়ারির মধ্যে আমরা উচ্চারণ থেকে শুরু করে আমাদের যে সমস্যাগুলো এগুলো সমাধান করব, এবং আমি তোমাদের বলি যখন অফলাইন আসবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে আমরা সরাসরি একটু কথাবার্তা বলে কার কী সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করে হয়তো দু একটা পরীক্ষা টরীক্ষা দিয়ে আমরা হয়তো বিদায় নেব, ঠিক আছে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো নাও আমরা শুরু করি, ঠিক আছে। যারা উচ্চারণ শুরু মানে করেছিলে, শেষ হয়ে গিয়েছিল, এই পরিপ্রেক্ষিতে বলছে অনেকেই হয়তো উচ্চারণ ক্লাসে ইন্টারেস্টেড নাও হতে পারো, কারণ যেহেতু একবার ক্লাস হয়েছে। আর এই উচ্চারণ এই টপিকটা আসলে আমরা ক্লাস করি, কিন্তু সরাসরি ক্লাসের যে মজা সেই মজাটা কিন্তু আমরা পাবো না,
অনলাইনে সে মজা আমরা পাবো না, কারণ আমরা খুব বেশি বেশি অনুশীলন করেছি। ওই অনুশীলনের সুযোগ কিন্তু আজকে আমাদের এই অনলাইনে কিন্তু ওই অনুশীলনের সুযোগ হয়তো অতটা হবে না, কারণ তোমরা লিখতে পারবে না। আমি যে একটা জিনিস জানতে চাইবো সেই জিনিসগুলো কিন্তু তোমরা ওইখানে করতে গেলে তোমাদের অসুবিধা হবে, কারণ হবে না হয়তো, এবং হবে না হয়তো মানে হবেই না। তো আমরা যেভাবে করতাম সেভাবে হবে না, একটু তোমাদের সমস্যা হবে যারা নতুন আছো তাদের। আর যারা আগে করেছো তোমরা লাকি যে না আমরা খুব সুন্দরভাবে উচ্চারণটা অনুশীলন করেছি। ঠিক আছে? তো তো যাই হোক, সবাই ভালো থেকো। ঠিক আছে, শেষ করছি না, এখন আমরা ক্লাস শুরু করি। ঠিক আছে? তো তো নাও আমরা ক্লাস শুরু করি। তো লক্ষ্য রাখো, অন বা অনট প্রত্যয়, বুঝতে পেরেছো? মিলে হয়ে যায় কিন্তু আমাদের উচ্চারণ। এই যে উচ্চারণ, উচ্চারণ শব্দটার গঠন কেমন? উচ্চারণ শব্দটার গঠন একটু লক্ষ্য রাখো। উত উপসর্গ, এই সারি হচ্ছে ক্রিয়ামূল ধাতু বা আমরা বলতে পারি ক্রিয়া প্রকৃতি, আর তার সঙ্গে অন প্রত্যয় অর্থাৎ অনট প্রত্যয় যুক্ত হয়ে উচ্চারণের শব্দটা গঠিত হলো। বুঝতে পেরেছো? তাহলে এই উচ্চারণ শব্দটা গঠিত হলো, এই যে একটা শব্দ, তাহলে শব্দের একটা শাব্দিক অর্থ থাকবে। ঠিক আছে? এই উচ্চারণ শব্দের শাব্দিক অর্থ কি? উচ্চারণ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুখ দ্বারা ধ্বনি সৃষ্টি। মুখ দ্বারা ধ্বনি সৃষ্টি, বা আমরা বলতে পারি বাচনিক প্রক্রিয়া। বাচনিক প্রক্রিয়া। দেখো, মুখ দ্বারা ধ্বনি সৃষ্টি বা বাচনিক প্রক্রিয়া, এই যে শব্দটার গঠন কিন্তু এরকম, আর এই যে শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে মুখ দ্বারা ধ্বনি সৃষ্টি বা বাচনিক প্রক্রিয়া। বুঝতে পেরেছো? তাহলে উচ্চারণ কাকে বলা হবে? তাহলে উচ্চারণটা কি? উচ্চারণটা এটাই। দেখো, এই যে আমরা ধ্বনি সৃষ্টি বলেছি, ধ্বনি আমরা সৃষ্টি করি কিসের মাধ্যমে? নিশ্চয়ই বাকযন্ত্রের মাধ্যমে। ঠিক আছে? তাহলে আমরা জানি বাকযন্ত্রকে, এগুলো ছোটোকালে আমরা শিখেছি, তাই না? তাহলে এই যে ধ্বনি সৃষ্টি বলছি, তাহলে ধ্বনি সৃষ্টি হবে কি? বাকযন্ত্রের মাধ্যমে। তাহলে উচ্চারণ আমরা কাকে বলবো? উচ্চারণ বলবো তাকেই যে দেখো, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা মনের ভাব প্রকাশ করাই হলো উচ্চারণ। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা মনের ভাব প্রকাশ করাই হলো উচ্চারণ। দেখো, এই জিনিসটা যে তোমার প্রয়োজন তা বলছি না, কিন্তু একটা জিনিস যে পড়তে গেলে জিনিসটা কি একটু জানার চেষ্টা করিও, কারণ কেউ কখনো তোমাদের প্রশ্ন করে ফেলতে পারে। তাহলে এই উচ্চারণ আমরা কাকে বলবো? উচ্চারণ কাকে বলবো? আমরা বলছি দেখো, বাকযন্ত্রের, ঠিক আছে, সাহায্যে এটা দ্বারা লিখেছি, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা করাই হ্যাঁ তাই। তাহলে আমরা বলতে পারি বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি দ্বারা মনের ভাব প্রকাশ করাই হলো উচ্চারণ। তাহলে দেখো, এই যে মুখ দ্বারা ধ্বনি সৃষ্টি বা বাচনিক প্রক্রিয়া, এই যে বাচনিক প্রক্রিয়া মানে কিন্তু আমাদের কথা বলা, তাই না? তাহলে আমরা কথা বলি কিভাবে? আমরা ধ্বনি সমষ্টি দ্বারা আমরা কিন্তু কথা বলি। তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা মনের ভাব প্রকাশ করাই হলো উচ্চারণ। ধ্বনি, ধ্বনির পরে শব্দ, শব্দ মিলে বাক্য, এবং এক একটা বাক্যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। যেমন আমি এই যে কথা বলছি, তাই না? এগুলাই এক একটা উচ্চারণ, তাই তো? তাহলে উচ্চারণ শব্দটার গঠন কেমন? উচ্চারণ শব্দের শাব্দিক অর্থ কি? উচ্চারণ কাকে বলে? আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমাদের যেই টপিকটা আছে, যে বিষয়টা আছে ব্যাকরণে, যে ফার্স্ট অপশান যেটা আছে, সেটার নামটা কি আছে? তোমরা ভালো করে দেখো, যে উচ্চারণের নিয়ম। তাহলে নিয়ম বলতেই রীতি, তাই না? বলো। তাহলে আছে কিন্তু বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম, তাই না? আমাদের
দেখো টপিকটার নাম হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। তাহলে উচ্চারণের নিয়ম, নিয়ম মানেই কিন্তু রীতি, তাই না বলো? তাহলে নিয়মের কেন প্রয়োজন হলো? দেখো নিয়মের প্রয়োজন তখনই যখন অনিয়ম থাকে বা বিশৃঙ্খলতা থাকে, ঠিক আছে? অনিয়ম না থাকলে কখনো নিয়ম আসবে না, তাই না বলো? তাহলে এই যে বাংলা উচ্চারণের নিয়ম, তাহলে নিয়ম কেন? নিশ্চয়ই অনিয়ম আছে। হ্যাঁ, অনিয়ম আছে। রাজশাহী অঞ্চল আমরা নিজেকে প্রকাশ করতে বলি আমি, দেখো বগুড়া অঞ্চলে যাও ওরা বলবে হামি, রংপুর এলাকায় যাও ওরা আবার বলবে মুই। তাহলে আমি, হামি, মুই কেমন একটা মুশকিল হয়ে গেল না? তো অ্যাকচুয়ালি দেখো আমাদের এই বাংলা ভাষাটাকে একটা নির্দিষ্ট গতিপথে রাখবার চেষ্টা করছেন, দেখো বাংলা একাডেমি, তাই না? করছে বাংলা একাডেমি। তো বাংলা একাডেমি দেখো এই যে আমরা দেখো যেভাবে বানানে লিখি, শব্দাবলী যেভাবে বানানে লিখি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই শব্দের যখন উচ্চারণ করি তখন বানান এবং উচ্চারণের মধ্যে অনেক সময় পার্থক্য দেখি, কিছু তারতম্য দেখি, তাই না? তো বাংলা একাডেমি কি করলো? এই বানান এবং উচ্চারণের মধ্যে, বুঝতে পেরেছো, বাংলা একাডেমি কি করলো? এই যে আদর্শ বাচনভঙ্গি প্রকাশের ক্ষেত্রে, ঠিক আছে, কিছু নিয়মাবলী প্রণয়ন করলো, প্রমিত উচ্চারণে কিছু নিয়মাবলী প্রণয়ন করলো। এই নিয়মাবলীকেই একত্রে বলা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম বা উচ্চারণ রীতি। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো যে তোমাদের পরীক্ষায় আসবে তা বলছি না। এখন কথাটা কেমন দেখো, আমরা যদি এইভাবে লিখি, আমরা যদি বলি বানান, দেখো বানান এবং উচ্চারণ, দেখো এগুলোর মধ্যে তফাৎ কত আছে। আমরা বানানে লিখি কেমন করে আর উচ্চারণ তার করি কেমন করে, দুটো শব্দ যদি আমরা লিখি, দেখো আমরা লিখছি, আমি এগুলা দেখাই তোমাদের। যেমন দেখো শব্দটা বানানে এরকম, তাই না? কিন্তু যখন উচ্চারণ করি তখন আমরা উচ্চারণ করি কিন্তু এইরকম করে, কবিতা। বুঝতে পেরেছো? আবার দেখো আমরা যখন লিখছি তখন আমরা উচ্চারণে কিভাবে লিখি, খেলা। কিন্তু বানানে লিখি এভাবে, তাই না? দেখো বানানে লিখি এভাবে, উচ্চারণে লিখি এইভাবে, তাই না? আবার দেখো উচ্চারণটা করি এরকম যেন, ঠিক আছে? তাহলে দেখো বানান আর উচ্চারণের মধ্যে আসলেই পার্থক্য আছে। বুঝতে পেরেছো? একটা শব্দের বানান দেখেই যে আমরা সরাসরি সুন্দরভাবে উচ্চারণ করতে পারবো তা না। এই যে সুন্দরভাবে আদর্শ বাচনভঙ্গি প্রকাশ, অর্থাৎ সর্বজনের কাছে গ্রাহ্য হবে, সবাই বুঝতে পারবে। যেমন তুমি দেখো নোয়াখালী বলো বা দেখো সিলেট অঞ্চলে যাও বা তুমি পাহাড়ি অঞ্চলে যাও, দেখো অনেকেই কিন্তু বাংলা বলে, আসলে তাদের উচ্চারণ বোঝা খুব কষ্টসাধ্য হয়ে ওঠে। বুঝতে পেরেছো? তো আসলে এই যে বানানগুলো, এই বানানগুলো কোথায় কি থাকলে, কোথায় কোন বর্ণ থাকলে বা কোন ধ্বনি থাকলে তার উচ্চারণ কেমন হবে, বুঝতে পেরেছো, এই এরকম কিছু নিয়ম প্রণয়ন করে দিয়েছে বাংলা একাডেমি। বুঝতে পেরেছো? এই বানান এবং উচ্চারণের যে পার্থক্য, এই পার্থক্যটা দূরীকরণের কারণে, ঠিক আছে, এই আদর্শ বাচনভঙ্গি প্রকাশের ক্ষেত্রে বাংলা একাডেমি, ঠিক আছে, এই প্রমিত উচ্চারণে কিছু নিয়মাবলী প্রণয়ন করে দিয়েছে। এই নিয়মাবলীকে একত্রে বলা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়মাবলী অথবা উচ্চারণ রীতি। তাহলে আমাদের দেখো টপিকটার নাম কিন্তু বাংলা উচ্চারণের নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন নিয়ম, ঠিক আছে? অর্থাৎ আমরা যখন শব্দ দেখব, একটা শব্দ যখন দেখব, শব্দটা কোন বানানে আছে এটা দেখব, এবং ওইখানে এসে অ্যাকচুয়ালি তার উচ্চারণটা কেমন হবে, কিভাবে উচ্চারণ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখবো। তো ব্যাপারটা হচ্ছে উচ্চারণ বিষয়টা দেখো সবসময় কানে শুনবার বিষয়। বুঝতে পেরেছো? এটা আসলে দেখো লিখে প্রকাশ করা যায় না, ঠিক আছে? অ্যাকচুয়ালি উচ্চারণ বিষয়টা কানেই শুনবার, কিন্তু দেখো যখন তোমাদের পরীক্ষায় আসবে তখন তো তুমি আসলে পরীক্ষার খাতায় শোনায় দিলে হবে না, তোমাকে কি করতে হবে? উচ্চারণ লিখে দেখাতে হবে। বুঝতে পেরেছো? তাহলে সেই ক্ষেত্রে কিছু নিয়মাবলী তোমাকে রপ্ত করতেই হবে, ঠিক আছে? তো এখন এই নিয়মাবলী তুমি কিভাবে জানবে বা কিভাবে শিখবে, ঠিক আছে? এর বিভিন্ন পন্থা আছে, তবে এই পন্থাগুলোর মধ্যে বর্ণানুক্রমিক নিয়ম শেখাটাই কিন্তু সবচেয়ে বেটার। বুঝতে পেরেছো? আমরা যদি বর্ণানুক্রমিক পড়ি তাহলে কিন্তু আমরা উচ্চারণটা খুব ভালোভাবে রপ্ত করতে পারবো। অর্থাৎ আমাদের যে বাংলা বর্ণমালা, এই বাংলা বর্ণমালায় যে বর্ণ সমষ্টি আছে, এই বর্ণগুলোর মধ্যে দেখো ওই অ থেকে শুরু করে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা যদি পর্যায়ক্রমিক এই বর্ণানুক্রমিক যদি আমরা উচ্চারণটা দেখি যে কোন বর্ণের কেমন উচ্চারণ, কোথায় থাকলে কেমন উচ্চারণ হবে, ঠিক আছে, উচ্চারিত হবে, এই নিয়মগুলো যদি একটু দেখি তাহলে আমরা উচ্চারণটা ভালোভাবে রপ্ত করতে পারবো। ঠিক আছে তো?
তাহলে আমরা শুরু করি বাংলা উচ্চারণের নিয়ম। এটা ভালোভাবে রপ্ত করতে গেলে আমরা প্রথমেই স্বরধ্বনির উচ্চারণ থেকে শুরু করতে পারি। স্বরধ্বনির উচ্চারণ, তো স্বরধ্বনির উচ্চারণে যদি আসি আমরা, ঠিক আছে, স্বরধ্বনির উচ্চারণ, এই স্বরধ্বনির উচ্চারণে এসে আমরা আগে স্বরধ্বনিতে চলে আসি, বর্ণানুক্রমিক বলেছি, ঠিক আছে, অর্থাৎ স্বরবর্ণের উচ্চারণ, ঠিক আছে, ধ্বনি বলো আর বর্ণ বলো যাই বলো, ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকেই বর্ণ, যেহেতু আমরা চোখে দেখব, ঠিক আছে, তাই অবশ্যই বর্ণ, তাহলে স্বরবর্ণের উচ্চারণ তুমি বলতে পারো। তাহলে স্বরের প্রথমেই কি থাকে? স্বরের প্রথমেই থাকে অধ্বনি, বুঝতে পেরেছো? এই অবর্ণটা, এটা আমাদের খুব খুব ঝামেলা করবে, খুব ঝামেলা করবে, ঠিক আছে। তো এখন এখান থেকে আমাদের কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো কিন্তু আমাদের আগে দেখতে হবে। তো প্রথমে আমরা দেখব এই অধ্বনিটার ব্যবহার দেখব, ঠিক আছে, ব্যবহার ব্যবহার দেখব। কোথায় ব্যবহার দেখব? শব্দ মধ্যে ব্যবহার দেখব। কার? অধ্বনির ব্যবহার। তাহলে এই অধ্বনি শব্দ মধ্যে কিভাবে পাই আমরা? এই অধ্বনি কিন্তু শব্দ মধ্যে দুইভাবে পাই, ঠিক আছে। কি কি দুইভাবে পাই? দেখো, এই অধ্বনি শব্দ মধ্যে কিন্তু দুইভাবে পাই, ঠিক আছে, দুইভাবে ব্যবহৃত হয়। কি কিভাবে ব্যবহৃত হয়? একটা হচ্ছে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ অধ্বনির একটা স্বাধীন ব্যবহার আছে, ঠিক আছে, ব্যবহার আছে, আর অধ্বনির কিন্তু একটা লীন বা বিলীন ব্যবহার আছে। তাহলে আমরা বলছি লীন বা বিলীন ব্যবহার, ঠিক আছে, বিলীন, লীন বা বিলীন ব্যবহার আছে, অধ্বনির লীন বা বিলীন ব্যবহার আছে, ঠিক আছে, এখানে লিখলাম ব্যবহার আছে। তো অ্যাকচুয়ালি ঝামেলা করবে কিন্তু এই অধ্বনি। তো অ্যাকচুয়ালি কেমন স্বাধীন ব্যবহার আর কেমন দেখো লীন বা বিলীন ব্যবহার, তাহলে আমরা এই দিকে একটু দেখে নিতে পারি, এই দিকে একটু দেখে নিতে পারি। যখন আমরা বলছি, এই শব্দটাকে লক্ষ্য রাখো, এই অধ্বনি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, তাই না বলো? আমরা অধ্বনি দেখতে পাচ্ছি, কিন্তু দেখো এই যে এটার সঙ্গে অ আছে, এটার সঙ্গে অ আছে, এই বর্ণগুলোর সঙ্গে অ আছে, কিন্তু দেখতে পাচ্ছি না এগুলাতে, তাহলে এই র বা এগুলোর সঙ্গে কিন্তু আসলে মিশে আছে, তাই না বলো? তারপরে আমরা কিন্তু এইভাবেও নিতে পারি, যেমন তোমাদের সঙ্গে বারবারই বলছি যে এই যে দেখো, আমি এটা দিয়েই দেখাই, সুবিধা হয় এটা দিয়ে দেখাতে। তাহলে দেখো এই যে বয়ের সাথেও কিন্তু একটা মিশে আছে, যেমন এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বিশ্লেষণটা কিভাবে করতে পারি? দেখো, ব যুক্ত অ যুক্ত ল যুক্ত অ, তাই না? তাহলে দেখো এই বয়ের সাথে একটা অ মিশে আছে, এই লয়ের সাথেও একটা অ মিশে আছে। তাহলে এই যে এই অধ্বনির কিন্তু এখানে লীন ব্যবহার বা বিলীন ব্যবহার, তাই না? মিশে আছে তাই লীন বা বিলীন ব্যবহার। কিন্তু এই যে অধ্বনি সরাসরি শব্দ মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তাই এটাকেই আমরা বলছি কিন্তু স্বাধীন ব্যবহার, ঠিক আছে, না লিখলেও চলে, এই যে এখানে দেওয়াই আছে, এটা কিন্তু স্বাধীন ব্যবহার আছে। তো অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্য রাখতে হবে কি, এই যে মিশে থাকা এই লীন অ, বিলীন এই অধ্বনিও কিন্তু আমাদের উচ্চারণে ঝামেলা করবে, বুঝতে পেরেছো? কারণ তোমরা জানো যে এই এর কোনো কার নাই, তাই না? এই অধ্বনির কোনো কার নাই। দেখো, আমাদের বর্ণ স্বরবর্ণ 11টা, কিন্তু কার আমাদের 10টা। কার নাই, কার এই এর কোনো কার নাই, এই জন্য অকে বলা হয় লীন বা বিলীন। কিন্তু শব্দ মধ্যে অনেক সময় মিশে থাকবে, ঠিক আছে, এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে। তাহলে এই বিলীন ব্যবহারটাও কিন্তু আমাদের উচ্চারণে প্রভাব ফেলবে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে বললাম যে অধ্বনির লীন বা বিলীন ব্যবহার, ঠিক আছে। তো তাহলে মানে অ্যাকচুয়ালি আগে খুঁজে বের করতে হবে যে প্রত্যেকটা বর্ণের সাথে যদি অন্য কার যুক্ত না থাকে, তাহলে কিন্তু অযুক্ত থাকবে, ঠিক আছে, এরকম করে আমরা ভাবতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে আরেকটা বিষয় যে অক্ষর জিনিসটা আগে জেনে নিয়ে কিন্তু উচ্চারণ পড়া উচিত। তাহলে আমাদের আগেই জানতে হবে অক্ষর যদি না জানি, তাহলে উচ্চারণ কিন্তু আমরা ভালো পারবো না, বুঝতে পেরেছো? তাহলে এই যে আমরা বললাম এই অক্ষর বা এটাকে বলা হয় দল, তাহলে এই জিনিসটা কি? অক্ষর বা দল কি? ঠিক আছে, এই অক্ষর বা দল বলতে অনেকে বর্ণ বোঝে, আসলে অক্ষর বা দল বলতে কিন্তু কখনো বর্ণ নয়, বুঝতে পেরেছো? অক্ষর বা দলের মধ্যে কিন্তু একটা বর্ণও থাকতে পারে, একাধিক বর্ণও থাকতে পারে। তো অ্যাকচুয়ালি ধ্বনির উপর নির্ভর করে। তো মাথায় রেখো যে শ্বাসবায়ুর স্বল্পতম প্রয়াসে, ঠিক আছে, শ্বাসবায়ুর স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলা হয় অক্ষর বা দল,
ঠিক আছে, অর্থাৎ ইংরেজিতে যাকে বলি আমরা সিলেবল, অর্থাৎ একটা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, কোথাও কোনো বাধা পাবে না, ঠিক আছে, সুন্দরভাবে সরাসরি সাবলীলভাবে উচ্চারণ করা যায়, একটা শব্দের যতটুকু অংশ তাকেই আমরা বলতে পারি অক্ষর। তাই অক্ষর মানেই কিন্তু বর্ণ না, একটা অক্ষরের মধ্যে একটা বর্ণ থাকতে পারে, একাধিক বর্ণ থাকতে পারে। তো আমরা এখানে ধ্বনি নিচ্ছি, যেহেতু শুনবো তাই ধ্বনি। তাহলে অক্ষর ইংরেজির সঙ্গে সিলেবলের সমান, বুঝতে পেরেছো? তাহলে এই অক্ষর বা দল কি? অক্ষর বা দল সেটাই যেটা দেখো শ্বাসবায়ুর স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলা হচ্ছে অক্ষর বা দল। আমি মনে হয় বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো যেমন আমরা যদি দেখি একটা একটা দেখি, আমরা লিখছি হচ্ছে এই যে দেখো, এটা লিখলাম, এই যে একটা শব্দ, তাহলে এই শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে, তাই তো? আমরা যদি দেখি এর কয়টা অক্ষর আছে, তো আসলে এর মধ্যে অক্ষর আছে দুটো। আমরা বলি সং, তারপরে বলি কট, সংকট, সংকট, তাই না? তাহলে দেখো এর মধ্যে কিন্তু দুটো অক্ষর আছে, কিন্তু বর্ণ তো অনেকগুলো আছে, তাই না বলো? তাহলে এই যে অক্ষর বা এই অক্ষর, ঠিক আছে, বের করার উপায় কি বা দল বের করার উপায় কি, ঠিক আছে, সেটা পরে দেখব। তো এই অক্ষর বা দলকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, বুঝতে পেরেছো? একটাকে বলা হয় মুক্তাক্ষর, ঠিক আছে, বা মুক্ত দল, ঠিক আছে, আমি বলছি মুক্তাক্ষর, মুক্তাক্ষর বা মুক্ত দল বলা হয়, অর্থাৎ ওপেন সিলেবল বলে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে দেখো বদ্ধাক্ষর, বদ্ধাক্ষর বা রুদ্ধ দল বলে, বুঝতে পেরেছো? অর্থাৎ ক্লোজড সিলেবল যা বলে, আমি জানি না, তোমরা এগুলো ভালো জানো। একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্ধাক্ষর। তো কেন এই কথাটা বললাম, এই কথাটা বলার পেছনে কারণ কি? দেখো আমি তোমাকে দুটো শব্দ লিখে আগে দেখাবো, তোমাদের এইটাই লিখে দেখাই, এটা দিয়ে বোঝাতে সুবিধা হয় তাই। দেখো এটার উচ্চারণ হয় কিন্তু বলো, আমরা বলি বলো, এই এটা কি হবে বলো, তাই না? যখন আমরা এই রকম উচ্চারণ করি, যদি তুচ্ছাত্মক মধ্যম পুরুষের ব্যবহার না করি, তাহলে এটা উচ্চারণ করি এইভাবে বল, তাহলে একই জিনিস দুইভাবে উচ্চারিত হচ্ছে। বলো অর্থাৎ এটা কি হবে বলো, সেই অর্থে কিন্তু ক্রিয়া অর্থে ব্যবহার করছি। আর এখানে দেখো বলছি বল, তাহলে সেই ওই যে দেখো সহায় সম্পদ বল সকলই ঘুষাই কাল, ঠিক আছে, আয়োজনা শৈবালের নীর, এরকম ছিল কিন্তু, মনে হয় তোমরা জীবন সঙ্গীত কবিতায় পড়ে এসেছিলে। তো ওইখানে আবার অনেকে উচ্চারণ করে সহায় সম্পদ বলো, আসলে সহায় সম্পদ বলো না, সহায় সম্পদ বল। উচ্চারণের দিক থেকে কিন্তু আমি এখানে বলছি সহায় সম্পদ বল, হ্যাঁ। তো বল মানে শক্তি। তাহলে চিন্তা করো যে উচ্চারণে এসে কতটা ডিফারেন্স নিয়ে চলে আসে, যে একটা শব্দের কী রকম আমরা উচ্চারণ করব। তাই উচ্চারণ শেখাটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই জরুরি। তাহলে এই যে যখন এইটাকে আমরা যদি এই একটা জিনিসকেই কিন্তু আমরা দেখো আমি মুক্তাক্ষর হিসেবেও যদিও না, আমরা যদি ধরে নিই তাহলে এটাকে আমরা এভাবে করতে পারি ব যুক্ত অ যুক্ত ল যুক্ত অ, তাই না? ল যুক্ত অ, ঠিক আছে। আর এইটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি, তাহলে ব যুক্ত অ যুক্ত ল, তাই না? তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় থাকলো? দুটোর মধ্যে ডিফারেন্সটা এখানেই, যে এই যে দেখো এখানে এই যে প্রত্যেকটাকে এক একটাকে বলছি আমরা, এখানে এই অর্থে আমরা এটাকে বলছি এক একটা মুক্তাক্ষর। এখানে বও একটা মুক্তাক্ষর, দেখো এটা একটা মুক্তাক্ষর আমি বলতে পারি, ঠিক আছে। এই যে ল, এটাও একটা মুক্তাক্ষর। তাহলে মুক্তাক্ষর কি? যেই অক্ষরের শেষে ঠিক আছে স্বর থাকবে, যেই অক্ষরের শেষে স্বর থাকবে সেটাকে বলা হবে মুক্তাক্ষর। দেখো ব ল এই দুটোর শেষেই কিন্তু দেখো স্বর আছে, ঠিক আছে। তাই কিন্তু এটাকে বলছি এক একটা, যদিও এটা অক্ষর একটাই, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি অক্ষর কিন্তু একটাই। তাই দেখো এই যে এখানে অ, এখানে অ, অর্থাৎ এখানে প্রত্যেকটা বর্ণ, এখন আমি বর্ণে চলে আসলাম, প্রত্যেকটা বর্ণ কিন্তু এই বর্ণটাও স্বরান্ত, এই বর্ণটাও স্বরান্ত। এখন অক্ষরটা বাদ দাও, এখন খালি বর্ণের দিকে দেখো, এই বর্ণ স্বরান্ত, এই বর্ণও কিন্তু স্বরান্ত। অর্থাৎ এই বর্ণের শেষে দেখো অ, এই অয়ের উচ্চারণ করছি, তাই এই বর্ণটা কিন্তু আসলে স্বরান্ত, অন্তে স্বর উচ্চারিত হচ্ছে।
এই বর্ণটা, এই বর্ণের শেষে এই এর উচ্চারণ হচ্ছে, তাই এই বর্ণটাও কিন্তু এখানে স্বরান্ত, অর্থাৎ অন্তে স্বর থাকলেই সেটা স্বরান্ত হবে। তো কোনো অক্ষরের শেষে যদি স্বর থাকে তাহলে সেটাকে বলবো আমরা মুক্তাক্ষর। কোনো অক্ষরের শেষে যদি স্বর থাকে তাহলে সেটাকে বলবো আমরা মুক্তাক্ষর। বুঝতে পেরেছ? আর মুক্তাক্ষর হলে কখনো কিন্তু আমরা এই চিহ্নটা ব্যবহার করব না। মুক্তাক্ষর হলে এই চিহ্নটা ব্যবহার করব না। তাহলে এই চিহ্নকে কি বলা হয়? এই চিহ্নকে বলা হয়, দেখো, হসন্ত, বা আমরা বলতে পারি হলন্ত চিহ্ন। বুঝতে পেরেছো? এই চিহ্নটা কিন্তু ব্যবহার করব না। কোথায় ব্যবহার করব না? যখন মুক্তাক্ষর হবে তখন কিন্তু এই চিহ্নটা অবশ্যই ব্যবহার করব না। বুঝতে পেরেছো? এই হসন্ত বা হলন্ত মানে কিন্তু অন্তে ব্যঞ্জন। দেখো, সমগ্র ব্যঞ্জনকে একত্রে বলা হয় হল, আর সমগ্র স্বরকে একত্রে বলা হয় কিন্তু অস। তো যাই হোক, ওগুলো না জানলেও চলবে তোমাদের। যদি দেখি যে শেষে স্বরের উচ্চারণ আছে, তাহলে স্বরের উচ্চারণ হলে কখনোই কিন্তু আমরা এই হসন্ত চিহ্নটা ব্যবহার করব না। ঠিক আছে? অর্থাৎ মুক্তাক্ষরে কিন্তু কখনোই হসন্ত হবে না। কিন্তু যদি ওইটা বদ্ধাক্ষর হয়, যেমন এই যে বদ্ধাক্ষর হলেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন্তে কিন্তু আমরা এই হসন্ত চিহ্ন ব্যবহার করব। হসন্ত চিহ্ন কিন্তু ব্যবহার করব। এই হসন্ত চিহ্ন ব্যবহার করার পেছনে কারণই হচ্ছে যে ওইখান থেকে স্বরটাকে কেড়ে নেওয়া। তাহলে বদ্ধাক্ষর কিন্তু সবসময় ব্যঞ্জন আনতে হবে, বদ্ধাক্ষর সবসময় ব্যঞ্জন আনতে হবে, কিন্তু মুক্তাক্ষর কখনো ব্যঞ্জন আনতে হবে না। এখন অক্ষর চিনব কিভাবে? অক্ষর চিনতে পারি এইভাবে যে আমরা যদি এগুলা ইংরেজিতে লিখতে খুব সহজ একটা টেকনিক। এই শব্দগুলো যখন আমরা ইংরেজি লেটারের সাহায্যে যখন আমি লিখতে গেলে শেষে যদি দেখো ভাওয়েল থাকে তাহলে সেগুলা কিন্তু সব মুক্তাক্ষর হবে, আর যদি ভাওয়েল না থাকে তাহলে সেগুলা কিন্তু সব কনসোনেন্ট হবে, কি বদ্ধাক্ষর হবে, অর্থাৎ রুদ্ধদল হবে। দেখো, এটা যদি আমরা লিখি, একটা অক্ষর কিন্তু শেষে জি আছে, এই যে এ ই আই ও ইউ, এই যে ভাওয়েলের কোনোটাই কিন্তু শেষে নাই। শেষে না থাকলে সেটা সবসময় মাথায় রাখবে, শেষে কিন্তু বদ্ধাক্ষর হবে। অর্থাৎ বদ্ধাক্ষর বা রুদ্ধ দলে কখনো কিন্তু স্বর থাকবে না, পুরোই ব্যঞ্জন থাকবে। তাহলে এইখানে দেখো, এই একটা অক্ষর, ঠিক আছে। পরে দেখো, যখন কট বলছো তখন দেখো কে এ টি বা কে ও টি দেও। তো যাই হোক, এই যে দেখো শেষে টি আছে, শেষে জি আছে। বুঝতে পেরেছো? তার মানে এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, দুটোই কিন্তু বদ্ধাক্ষর। আর বদ্ধাক্ষর হলেই বদ্ধাক্ষরের শেষে কিন্তু অবশ্যই এই হসন্ত চিহ্নের ব্যবহার করতে হবে, এই হলন্ত চিহ্নের ব্যবহার করতে হবে। কোথায়? বদ্ধাক্ষরের শেষে এসে এই ব্যঞ্জনান্ত, এই যে হসন্ত, এই চিহ্নটা ব্যবহার করবে। বুঝতে পেরেছো? ওই চিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চিহ্ন যদি ব্যবহার না করো, যেখানে প্রয়োজন হবে যদি ব্যবহার না করো, বদ্ধাক্ষরের শেষে এসে যদি এই চিহ্নটা ব্যবহার না করো, তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। আমি বারবারই বলছি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই হসন্ত চিহ্ন ব্যবহার করব কিন্তু আমরা এই জায়গায়, আর এই হসন্ত চিহ্ন আমরা কখনোই মুক্তাক্ষরে ব্যবহার করব না। অর্থাৎ ব্যঞ্জনান্ত হলেই কিন্তু সেখানে আমাদের হসন্ত চিহ্ন ব্যবহার করতে হবে। আর বদ্ধাক্ষর মানেই অন্তে কিন্তু ব্যঞ্জন থাকবে, বদ্ধাক্ষরে কখনো স্বর থাকতে পারে না। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ঠিক আছে? তো তাহলে একটা মুক্তাক্ষর সম্বলিত একটা শব্দ নিই। দেখো, আমরা যখন বলছি মাসি পিসি, তোমাদের পড়া আছে, ঠিক আছে। তাহলে এই দেখো, প্রত্যেকটার অন্তে কিন্তু স্বর আছে। বুঝতে পেরেছো? এবং এটাও ইংরেজিতে তুমি লিখে দেখো, তুমি যখন বলছো কথার কথা মা, ঠিক আছে, এস এইচ আই সি, তারপর দেখো পি আই পি সি, এস এইচ আই সি, পিসি। তাহলে 1 2 3 4, চারটা কিন্তু অক্ষর আছে। বুঝতে পেরেছো? এবং সবগুলো শেষে কিন্তু দেখো কি আছে, দেখো ভাওয়েল আছে, এ আই আই আই, তাই না? মাসি পিসি যদি বা তোমরা যে কোনোভাবে উচ্চারণ করতে পারো। তাহলে দেখো 1 2 3 4, চারটা অক্ষর, তাই না? বলো। এবং প্রত্যেকটাই কিন্তু মুক্তাক্ষর, অর্থাৎ প্রত্যেকটার শেষে কিন্তু স্বর আছে। তাই স্বরান্ত হলে কখনোই কিন্তু এই চিহ্নের প্রয়োজন নাই। বুঝতে পেরেছো? কিন্তু ব্যঞ্জনান্ত যদি হয় বাবা, তাহলে অবশ্যই কিন্তু
এই হসন্ত চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ বদ্যাক্ষর বা রুদ্ধদল হলে কিন্তু এই চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো আমি খালি এই চিহ্নের ব্যবহারের জন্য এত কথা বললাম। ঠিক আছে? তো তো আমরা এখন তাহলে শুরু করে দিতে পারি উচ্চারণ। ঠিক আছে? এখন আমি কি কি কথা বললাম ভালোভাবে একটু লক্ষ্য রাখতে হবে। উচ্চারণ জানতে গেলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বর্ণানুক্রমিক পড়লে সুবিধা হবে। আর বর্ণানুক্রমিক যদি আমরা উচ্চারণ পড়ি তাহলে আমরা প্রথমে যদি স্বরবর্ণ নিই, স্বরবর্ণ নিলে অ আছে, তাহলে এই অ ধ্বনিটাকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। এটা খুবই ঝামেলা করবে। কেন? অ আমরা শব্দ মধ্যে কখনো দেখতে পাবো, তার স্বাধীন ব্যবহার থাকবে, কিন্তু অনেক জায়গাতে অনেক মানে অধিকাংশ বর্ণের সাথে অ কিন্তু মিশে থাকবে। ওই মিশে থাকা অ কিন্তু উচ্চারণে এসে আসলে পরিবর্তন ঘটাবে। তাই এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে অ এর ব্যবহারটা আমরা আগে দেখে নিলাম। ঠিক আছে? এখন আমরা চলে আসব অধ্বনির উচ্চারণে। উচ্চারণ থেকে কি কি লাগবে আগে একটা ধারণা নিয়ে নাও। এই অধ্বনির উচ্চারণে এসে আমরা কি পাই? আমরা দেখো জানি এবং জেনে এসেছি দুই ধরনের উচ্চারণ পাই, তাই না? বলো কি কি? একটা পাই কিন্তু বিবৃত উচ্চারণ। তাহলে অধ্বনির বিবৃত উচ্চারণ কেমন এটা জানতে হবে। আরেকটা হচ্ছে এই অধ্বনির সংবৃত উচ্চারণ। এই সংবৃত উচ্চারণ কি এটাও আমাদের জানতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই অধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম জানতে হবে, অধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম জানতে হবে। ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই জানতে হবে এবং এটা খুব খুব দরকার। ঠিক আছে? তো এরপর এসে এই অধ্বনির আবার সংবৃত বিবৃত তো জানলাম, এখন অধ্বনির শব্দ মধ্যে অবস্থান ভেদে আবার অধ্বনির উচ্চারণ জানতে হবে। কি কি? দেখো একটা বলতে পারি, শব্দের আদিতে, আদিতে থাকলে অধ্বনির উচ্চারণ কেমন হবে, অর্থাৎ আদ্য অধ্বনির উচ্চারণ কেমন হবে, অর্থাৎ শব্দের প্রথমে থাকলে অধ্বনির উচ্চারণ কেমন হবে এটা জানতে হবে। ঠিক সেই ক্ষেত্রে আবার দেখতে হবে যে শব্দের মাঝে থাকলে, ঠিক আছে, মাঝে থাকলে অধ্বনির উচ্চারণ কেমন হবে সেটা জানতে হবে। আবার জানতে হবে শব্দের শেষে থাকলে অধ্বনির উচ্চারণ কেমন হবে সেটা জানতে হবে। অর্থাৎ আদ্য অধ্বনি, ঠিক আছে, মধ্য অধ্বনি এবং অন্ত অধ্বনির উচ্চারণ আমাদের জানতে হবে। অর্থাৎ একটা শব্দ মধ্যে অ বিভিন্ন জায়গায় থাকতে পারে। শব্দের প্রথমে অ থাকতে পারে, শব্দের মাঝে থাকতে পারে, শব্দের শেষে থাকতে পারে। শব্দের প্রথমে থাকলে সেই নিয়মগুলো কেমন হবে, শব্দের মাঝে থাকলে সেই নিয়মগুলো কেমন হবে, শব্দের শেষে থাকলে সেই নিয়মগুলো কেমন হবে এটাও জানতে হবে। তাহলে এই যে অধ্বনির বিবৃত এবং সংবৃত উচ্চারণ আমরা জানবো, এবং সেই সঙ্গে আমাদের জানতে হবে শব্দের আদিতে থাকলে কি হবে, শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। ঠিক আছে? এই ব্যাপারগুলো আগে লক্ষ্য রাখতে হবে আমাদের। আগে আমরা বুঝে নিই যে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে? তারপর আমরা অধ্বনির উচ্চারণ পড়া শুরু করব। ঠিক আছে? তো এখন এই অধ্বনির উচ্চারণে আমরা চলে আসি। ঠিক আছে? অধ্বনির উচ্চারণে চলে আসি। বলা হচ্ছে অধ্বনির উচ্চারণ। তাহলে আমরা বলতে পারি অয়ের উচ্চারণ। তো আমরা জানি যে এই অধ্বনির উচ্চারণের দুইভাবে অধ্বনি উচ্চারিত হয়, তাই না? বলো, দুইভাবে অধ্বনির উচ্চারণ আছে। কি কি অধ্বনি দুইভাবে উচ্চারণ আছে? একটা বলছি আমরা বিবৃত উচ্চারণ। বিবৃত, এগুলো তোমরা জানো। ঠিক আছে? একটা বিবৃত উচ্চারণ, এই বিবৃত উচ্চারণটাকে আমরা বলতে পারি স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ। ঠিক আছে? এবং এটাকে আমরা বলতে পারি অবিকৃত, অবিকৃত উচ্চারণ। অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ, বিবৃত উচ্চারণ সেটাই যেটা স্বাভাবিক উচ্চারণ, এবং অবিকৃত উচ্চারণ। বুঝতে পেরেছ? আর এই অধ্বনির যখন সংবৃত উচ্চারণ, আরেকটা উচ্চারণ আছে সংবৃত উচ্চারণ। এই সংবৃত উচ্চারণকে আমরা যে বিকৃত উচ্চারণ বলবো তা না, অর্থাৎ সংবৃত উচ্চারণটাই হচ্ছে ও এর মতো উচ্চারণ। ও এর মতো এর উচ্চারণটা হবে। বুঝতে পেরেছো? এখানে চুয়াল একটাই প্রসারিত হবে, একটাই সংকুচিত হবে। আমরা যখন অ উচ্চারণ করছি, এই উচ্চারণ করতে আমাদের যে দুই ঠোঁট, এটা কেমন প্রসারিত হচ্ছে বা কেমন সংকুচিত হচ্ছে, এই ভেদে কিন্তু ভাগ। তাহলে এই অধ্বনির উচ্চারণ কয় ধরনের পাওয়া যায়? দুই ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে বিবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণ সেটাই অ যখন অরূপে উচ্চারিত হবে। এই অ যখন অরূপে উচ্চারিত হবে, তাই না? বলো, যেমন আমরা প্রায় দেখো যে শব্দগুলো তোমাদের দেখিয়েছি আগে, মনে আছে কি না, বা খাতাটা একটু বের করে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, একটা বলতে পারি আমরা অবিচার। ঠিক আছে? আমরা আগে অ দেখব।
ঠিক আছে, আমি উচ্চারণ পড়ানোর সময় বারবার বলি, আমি যখন যে বর্ণটা পড়ব এবং তার অবস্থান যেখানে সেই জিনিসটাই আগে লক্ষ্য রাখবো। সবগুলো একসাথে দেখতে গেলে কিন্তু আমরা পারবো না, কারণ একটা শব্দ তার একটা বর্ণ দিয়ে একটা ধ্বনি দিয়ে গঠিত হয় না, একটা বর্ণ দিয়ে গঠিত হয় না। ঠিক আছে, অনেকগুলো বর্ণ সেখানে থাকবে, তাই সবগুলো বর্ণের উচ্চারণ একসাথে দেখতে গেলে কিন্তু আমাদের ঝামেলা হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে আমি যে অবস্থানে পড়ছি আগে ওই জিনিসটা রপ্ত করার চেষ্টা করব। তো এই যে দেখো এই যে অধ্বনি, তাই না বলো, এই যে একটা শব্দ, আবার এই যে দেখো আরেকটা শব্দ লেখা হলো, এটা প্রায় তোমাদের দেখায় এবং এটা দিয়ে বোঝাতে সুবিধা হয়। তাই এই যে দুটো শব্দ দেখো, তোমরা যারা ক্লাস করেছো তোমাদের এই দুটো শব্দ দিয়ে দেখিয়েছি, বুঝছো? অন্য শব্দ দিয়েও দেখানো যায়, কিন্তু বোঝাতে সুবিধা হয়। ঠিক আছে, এখন দেখো এই অধ্বনির এইটা হচ্ছে বিবৃত উচ্চারণ, ঠিক আছে, আর এইটা হচ্ছে সংবৃত উচ্চারণ। কেন? দেখো এই শব্দটার উচ্চারণ আমরা কিভাবে করি, নিশ্চয় এইভাবে করি, এটার উচ্চারণ করি আমরা এইভাবে, অবিচার। এই যে অ একটা, বি একটা, ঠিক আছে, তারপরে এসে চার, এই যে বললাম চার, এই যে শেষে বদ্যাক্ষরের শেষে কিন্তু অবশ্যই অবশ্যই এই হসন্ত চিহ্ন ব্যবহার করতে হয়, অর্থাৎ এই ব্যঞ্জনান্তের বিষয়টা দেখিয়ে দিতে হয়। তুমি এটাকে নিশ্চয় বলো না অবিচারও, বলো কিন্তু অবিচার। এই যে দেখো রয়ের সাথে যে সে অয়ের কিন্তু তুমি উচ্চারণ করনি, এই অটাকে কিন্তু তুমি বাদ দিয়েছো, বুঝতে পেরেছো? ওই যে এই জন্যই কিন্তু অক্ষর জিনিসটা বললাম। তাই এখানে হসন্ত চিহ্ন যদি তুমি ব্যবহার না করো তোমার কিন্তু নাম্বার কাটা যাবে, বুঝতে পেরেছো? এবং অয়ের উচ্চারণটা দেখো, কিভাবে উচ্চারিত হলো, কিন্তু অয়ের মতোই উচ্চারিত হলো, এই অরূপেই উচ্চারিত হলো, তাই না বলো? কিন্তু এই শব্দটা দেখো আমরা উচ্চারণ করি কিভাবে, আমরা উচ্চারণ করি অভিধান, তাই তো? উচ্চারণ করি কিন্তু অভিধান। তাহলে দেখো এই যে দেখো এই অয়ের উচ্চারণটা কেমন হয়ে গেল, ও হয়ে গেল, তাই না? ঠিক আছে, তো এই যে দেখো ভি আর ধান যাই বলি না কেন, তাহলে এই যে দন্তন্বয়ে দেখো এসে হসন্ত ব্যবহার করেছি, তার মানে কি এইখানে কিন্তু দেখো ব্যঞ্জনান্ত, ঠিক আছে, এই রুদ্রাক্ষর বিধায় দেখো শেষে কিন্তু ব্যঞ্জনান্ত করে ফেলেছি। মাথায় রাখবে কোনো বর্ণের, আমি বর্ণ দিয়ে অক্ষর মক্ষর বুঝতে গেলে তোমাদের খুব বেশি অসুবিধা হয়ে যাবে, অক্ষর বের করতে তোমরা পারবে না হয়তো অনেক সময়, ঠিক আছে, অক্ষর বের করার কিন্তু কৌশল বলেও দিলাম। তবে একটা জিনিস মাথায় রাখবে, যদি যদি ঠিক আছে কোনো বর্ণের, ঠিক আছে, কোনো বর্ণের যদি ওই বর্ণের সাথে মিশে থাকা যে স্বর বা ওই বর্ণের সাথে থাকা যে স্বর, সে স্বরের উচ্চারণ যদি না হয়, কোনো বর্ণ যদি উচ্চারণ যদি স্বরান্ত না হয়, অন্তে যদি স্বরের উচ্চারণ না হয়, যদি ব্যঞ্জনান্ত উচ্চারণ হয়, অবশ্যই অবশ্যই কিন্তু এই চিহ্ন ব্যবহার করতে হবে। এইভাবে মনে রাখলেও তোমরা পারবে। তাহলে এই হসন্ত চিহ্নের প্রকার কেমন তোমরা বুঝতে পেরেছো? এটা হচ্ছে বানানগত রূপ আর এটা হচ্ছে উচ্চারণগত রূপ। উচ্চারণ বিষয়টা কানে শুনবার বিষয়, আমি বারবারই বলছি। তো এখন দেখবার বিষয় দেখো, দেখো এখানে অরূপে উচ্চারিত হয়েছে, এই উচ্চারণটাকেই বলছি আমরা বিবৃত উচ্চারণ। আর এই দেখো এখানে ও রূপে উচ্চারিত হয়েছে, এই অয়ের যে অরূপে উচ্চারণ, ঠিক আছে, এই উচ্চারণটাকেই বলছি কিন্তু আমরা সংবৃত উচ্চারণ। আশা করি তোমরা বুঝেছো এবং ইতোপূর্বে তোমরা জেনে এসেছো, নবম দশমে খুব সুন্দর করে এটা শিখে এসেছো তোমরা। এখন দেখবার বিষয় দেখো, এর মধ্যেও কিন্তু দুটো নিয়ম আছে। নিয়ম দুটো কি কি? নিয়ম এক, এই জায়গাটায় আসি, এসে যদি আমরা দেখি যে এটার উচ্চারণ কি। এখন লক্ষ্য রাখতে হবে এই অটা কিভাবে বসলো। এই অটা কিন্তু বসেছে শব্দের আদিতে, শব্দের শুরুতে, নাবোধক অর্থে, তাই না বলো? তাহলে এই অয়ের অবস্থান কিন্তু নাবোধক, তাহলে এখানে দেখো নাবোধক অর্থে বসেছে, নাবোধক, ঠিক আছে, নাবোধক, ঠিক আছে, এবং কোথায়? শব্দের প্রথমে, শব্দের আদিতে, আদিতে। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবে সব সময়, যে শব্দের আদিতে, শব্দের শুরুতে, শব্দের শুরুতে যদি কোনো নাবোধক অর্থে বসে, তাহলে সেই সর্বদাই বিবৃত, সেই অয়ের সর্বদাই বিবৃত উচ্চারণ হয়। তাহলে দেখো এটা একটা নিয়ম, কিন্তু ওই নিয়মে অই থেকে গেল, বুঝতে পেরেছো? তার মানে অধ্বনির বিবৃত উচ্চারণে একটা নিয়ম, যে শব্দের আদিতে নাবোধক অর্থে অয়ের উচ্চারণ বিবৃত হয়। এইরকম তুমি বহু বের করতে পারো। দেখো অবিচার বললে, তারপর তুমি বলতে পারো দেখো অনন্ত বলো,
তুমি দেখো অক্ষয় বলো, তাহলে দেখো যার ক্ষয় নাই অক্ষয়, অনাবোধক অর্থে বসেছে। অসীম বলো, যার সীমা নাই অসীম, নাবোধক অর্থে বসেছে। অনিত্য বলো, যা নিত্য না, ঠিক আছে, সেটাই অনিত্য, তাহলে কিন্তু নাবোধক অর্থে বসেছে। অর্থাৎ এই যদি নাবোধক অর্থে শব্দের প্রথমে বসে, তাহলে সে এর উচ্চারণ সর্বদা বিবৃত থাকে, অর্থাৎ অরূপেই উচ্চারিত হয়, অর্থাৎ এর স্বাভাবিক উচ্চারণ হয়, অর্থাৎ অবিকৃতভাবে উচ্চারিত হয়। আশা করি বুঝতে পেরেছে, একটা নিয়ম কিন্তু এটা। যাক, নিয়মগুলো আলাদা আলাদা করে দেখব। এখন এই কেন ও রূপে বসলো, এখন একটা নিয়ম আছে, সংবৃত উচ্চারণের একটা নিয়ম আছে, এই সংবৃত উচ্চারণের একটা নিয়ম আছে, ঠিক আছে। এই অয়ের পরে যদি রস্বই দীর্ঘই বা রস্বউ বা দীর্ঘউ, ঠিক আছে, এগুলা যদি থাকে, অয়ের পরে যদি রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘও থাকে, অর্থাৎ অয়ের পরে যদি রস্বই দীর্ঘই বা রস্বউ দীর্ঘও থাকে, তাহলে সে অয়ের উচ্চারণ কিন্তু ও রূপে হয়। নিয়ম, এই যে অয়ের পরের বর্ণে দেখো রস্বই আছে, অয়ের পরের বর্ণে রস্বই আছে, তাই এই অয়ের উচ্চারণ ও হলো। বুঝতে পেরেছো? এখন ব্যাপারটা হচ্ছে যে উচ্চারণ যত তুমি ইয়ে করতে যাবে, ততই কিন্তু ফিকশন বাঁধবে, মাঝে মাঝেই কিন্তু আসলে মানে ঝামেলা সৃষ্টি হবে, ঠিক আছে। এখনই একটা নিয়ম বলছে, পরক্ষণেই কিন্তু ওই নিয়মের সাথে যাচ্ছে না, ব্যত্যয় ঘটছে। তো এই জিনিসগুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে। তাহলে যদি বলে একটা নিয়মে বলা হলো সংবৃত, যে অয়ের পরে রস্বই দীর্ঘ থাকলে সে অয়ের উচ্চারণ ও হবে, ঠিক আছে। তো তাহলে এখানেও তো অয়ের পরের বর্ণে রস্বই ছিল, এখানে অয়ের পরের বর্ণের রস্বই, এই ও হলো, এখানেও অয়ের পরের বর্ণের রস্বই, তাহলে এই কেন ও হলো না, কেন থেকে গেল? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে আসলে কোন নিয়মটাকে আসলে প্রাধান্য দেওয়া হয়, প্রায়োরিটি দেওয়া হয়, এই জিনিসগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। আমি এই দুটো শব্দ নেওয়ার পেছনে কারণই হচ্ছে, দেখো এখানেই নিয়ম করছে, আবার এখানেই নিয়ম ভেঙে দিচ্ছে, ঠিক আছে। তো ঘাবড়ানোর কারণ নাই, কোনটাকে প্রাধান্য দেওয়া হয় এই জিনিসটা আগে লক্ষ্য রাখতে হবে। এই নাবোধককে প্রাধান্য দেওয়া হয়, ঠিক আছে। এই জন্য যদি শব্দের প্রথমে নাবোধক অর্থে বসে, তাহলে সেই অয়ের উচ্চারণ কিন্তু বিবৃত হবে, ঠিক আছে। আর নাবোধক অর্থে যদি শব্দের প্রথমে না বসে, যদি নাবোধক অর্থে না বসে এবং তার পরের বর্ণে যদি রস্বই দীর্ঘও থাকে, তাহলে সে অয়ের উচ্চারণ সংবৃত হয়, অর্থাৎ ওয়ের মতো হয়, ঠিক আছে। তো আমি এই ব্যাপারগুলো বললাম এই জন্যে যে তোমরা দেখে কোনো শব্দ দেখে ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই, খুব সহজে পারা যায় এবং বেশ কিছু সুন্দর নিয়ম আছে, নিয়মগুলো রপ্ত করলেই কিন্তু পারা যায়, ঠিক আছে। তো তাহলে আমরা এখন নিয়মগুলো পড়া শুরু করি, ঠিক আছে। আমার কি সময় চলে গেল নাকি? সময় চলে গিয়েছে না? তাহলে আমরা কি আজকে পড়বো না আগামী দিন থেকে পড়বো? আসলে আজকে একটু বেশি কথা হয়ে গিয়েছে, ঠিক আছে, আমরা আগামী দিন থেকে পড়া শুরু করি। তাহলে আমি তোমাদের আগে বলে দিই আগামী দিন থেকে আমরা কি পড়ব, ঠিক আছে। এই অয়ের, ঠিক আছে, এই অয়ের কিন্তু বিবৃত উচ্চারণের নিয়ম পড়ব। বিবৃত উচ্চারণের নিয়ম, এটা কিন্তু আগামী দিন পড়ব। অয়ের বিবৃত উচ্চারণের নিয়ম কিন্তু আমরা আগামী দিন পড়ব। তাহলে উচ্চারণ এই জিনিসটাকে ভালোভাবে রপ্ত করতে গেলে আমাদের কি কি করতে হবে? আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে অক্ষরের দিকে, অর্থাৎ স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। যদি স্বরান্ত হয় তাহলে সেই ক্ষেত্রে কখন আমরা হসন্ত চিহ্ন ব্যবহার করব না, যদি ব্যঞ্জনান্ত হয় তাহলে অবশ্যই আমরা কিন্তু হসন্ত চিহ্ন ব্যবহার করব, এক, ঠিক আছে। এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আর এই অধ্বনিকে রপ্ত করতে গেলে অয়ের আগে ব্যবহারটাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এই যে স্বাধীন আর এই যে মিশে থাকা, আর আরেকটা হচ্ছে অধ্বনির উচ্চারণ যে দুই রকমের আছে, একটা হচ্ছে বিবৃত, আরেকটা হচ্ছে সংবৃত, ঠিক আছে। তাহলে বিবৃত উচ্চারণ কখন কখন হবে আর সংবৃত উচ্চারণ কখন কখন হবে, এই নিয়মগুলো আমাদের জানতে হবে এবং সেই সঙ্গে জানতে হবে আদ্য অধ্বনির উচ্চারণ, মধ্য অধ্বনির উচ্চারণ এবং অন্ত অধ্বনির উচ্চারণ। ক্লিয়ার? তাহলে আমরা আগামী দিন আগে দেখব অ এর বিবৃত উচ্চারণের নিয়ম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা দেখব আমরা আগামী বুধবারে। আমরা দেখব কি আগামী বুধবারে কি অধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম, ঠিক আছে বাবা। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন থেকে আমাদের পড়া শুরু। আর তোমাদের বলি কি কি বারে ক্লাস হবে। শুধু ক্লাস হবে তোমাদের শনিবার এবং বুধবার ক্লাস হবে। আর শুক্রবারে পরীক্ষা হবে, প্রত্যেক শুক্রবার না, মাঝে মাঝে, ঠিক আছে। আর যদি প্রত্যেক শুক্রবার নেওয়া যায় আমি নেব তোমাদের, ঠিক আছে। যদি তোমরা পরীক্ষা দাও তবেই তোমাদের পরীক্ষা নেব, ঠিক আছে। তাহলে তোমাদের কি বললাম, শনিবার এবং বুধবার সন্ধ্যা 7:30টায় তোমাদের ক্লাস হবে, ঠিক আছে। আর শুক্রবারে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। কি বললাম, শুক্রবারে তোমাদের পরীক্ষা হবে আর শনিবার আর বুধবারে কিন্তু তোমাদের ক্লাস হবে। বুঝতে পেরেছো? শনিবার আর বুধবার তোমাদের ক্লাস হবে আর শুক্রবারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে।
এই অনুযায়ী কিন্তু আমরা আপাতত চলবো, ঠিক আছে? তো কখন কি হবে তোমাদের নির্দেশনা দেওয়া থাকবে। আর যারা পরে ভর্তি হয়েছে তোমরা অফিসে যোগাযোগ করে জিনিসগুলো দেখে নিও। আর ক্লাস বুঝতে অসুবিধা হলে একবার আমাকে ফোন দিও, আমি তোমাকে বলে দিব যে কোন অপশনটা কোন কোন ক্লাস থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থেকো। কারো কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারো। হ্যাঁ, ধন্যবাদ বাবা তোমাদের। ঠিক আছে, এই যে লোকজন খুব কম। বর্ণের সমষ্টি কি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। অক্ষর বর্ণ একই জানতাম তো স্যার। না না, বর্ণ আর অক্ষর এক জিনিস না। একটা বর্ণে একটা অক্ষর হতে পারে, আবার একটা অক্ষরের মধ্যে একাধিক বর্ণও থাকতে পারে, ঠিক আছে? অক্ষরের বিষয়গুলো জানবে। অনেকে বলে অক্ষর, না, অক্ষর বলে কোনো জিনিস না, অক্ষর। এই তোমাদের আগে একটু বলেই দিত, একটা মিনিট, 1 সেকেন্ড সময় নেই, ঠিক আছে? এই যে দেখো, এইটা আর এইটা তোমাদের খুব আসে, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু তফাৎ আছে, বুঝতে পেরেছো? নিয়মটা হচ্ছে কি, অয়ের পরে ভালো করে বুঝবে, অয়ের পরে কয়েকটা যুক্ত ব্যঞ্জন, তার মধ্যে এই যে আমি একটা নিয়ে নিলাম। অয়ের পরে যদি এই যুক্ত ব্যঞ্জনটা থাকে, তাহলে অয়ের উচ্চারণ কিন্তু ও হয়ে যায়। কি হয়ে যায়? ও হয়ে যায়। তাহলে সে অনুযায়ী এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে কিন্তু দেখো, অক্ষর। এটা লিখবো, এটা ভুল হবে। যারা উচ্চারণ করো অক্ষর, এটা কিন্তু ভুল হবে। উচ্চারণটা হবে অক্ষর, অক্ষর না, বুঝতে পেরেছো? অক্ষর, ঠিক আছে? আর এইটা দেখো, এই অটা বসেছে শব্দের প্রথমে নাবোধক অর্থে, এটা নাবোধক অর্থে বসেছে, বুঝছো? এই অ কিন্তু বিবৃত থাকবে, তাই এটার উচ্চারণ কিন্তু হবে অক, ঠিক আছে? ক্ষয়, ঠিক আছে? অক্ষয়, এটার উচ্চারণ হবে অক্ষয়। আর এটার উচ্চারণ হবে অক্ষর, বুঝতে পেরেছো? তাহলে এখানে অ থাকলো, এখানে ও থাকলো, কেন? অয়ের পরে এই যুক্ত ব্যঞ্জন থাকলে অয়ের উচ্চারণ ও হয়, কিন্তু এই অটা আবার বসেছে অয়ের পরে যতই যুক্ত ব্যঞ্জন থাকে, এ অ বসেছে নাবোধক অর্থে, তাই এই অয়ের উচ্চারণ কিন্তু অই থাকবে, বিবৃতই থাকবে, কখনো সংবৃত হবে না। তাই কেউ কখনো এটাকে অক্ষর বলো না, বলবে কি? অক্ষর। থ্যাংক ইউ। আমরা শিখবো, আস্তে আস্তে এগুলো শিখবো, ঠিক আছে? তো ভালো থেকো, বাই বাই। কারো কোনো প্রশ্ন আছে? নাই মনে হয়। ভালো থেকো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটা কি লিখেছ? ক্লাস বুঝতে কোনো প্রবলেম হয় না স্যার। থ্যাংক ইউ, খুশি হলাম শুনে। ভালো থেকো, বাই বাই।